পরীক্ষার হলে ঢোকার আগে পিছন থেকে পুরুষালী গলায় কেউ বলে ওঠে, এই যে মিস, একটু শুনুন। পিছন থেকে এমন কথা শোনায় চট করে পেছনে তাকায় মেহের। সে দেখে তার সামনে কালো রঙের শার্ট পরিহিত একজন পুরুষ বুকে হাত গুজিয়ে তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। মেহের তাকিয়ে আছে ছেলেটি কেন ডাকলো সেটা শোনার আশায়। পাশেই তার বেস্ট ফ্রেন্ড মিহি তাকে খোঁচা মেরে বলল, দোস্ত, লোকটা মনে হয় আমাদের ডাকেনি। মেহেরও মিহির কথায় সম্মতি দিয়ে বলল, হয়তো, চল আমরা ভিতরে যাই, উনি তো তাকিয়ে আছে, মনে হয় কিছু বলবে না। এই বলে তারা দুজন চলে যেতে নিলে তুর্যর হুঁশ ফিরল। সে আসলে মেহেরকে দেখেই ক্রাশ খেয়ে গেছিল, অপলক দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে। সে যে তাদের ডেকেছিল এটা বেজায় ভুলেই গেছে ছেলেটা। তুর্য এগিয়ে এসে পুনরায় ডেকে বলল, মিস, আপনাদের ক্লাসে মোটা করে একটা ছেলে আছে না, ওরে একটু ডেকে দেবেন প্লিজ। হুট করে মোটা শব্দটা শুনে হেসে ফেলল মেহের। হাসতে হাসতে বলল, আসলে আমাদের ক্লাসে তো মোটা অনেকেই আছে, আপনি কার কথা বলছেন? মেহেরের কথা শুনে তুর্য মুচকি হেসে দুষ্টুমির ছলে বলে উঠল, যেটা একটু বেশি মোটা ওইটা। মেহের আবারও হাসলো, বলল, আচ্ছা, আমি দেখব। এই বলে সে দৌড়ে হলরুমে চলে যায়, কারণ পিছনে স্যার আসছে, কারোর সাথে কথা বলতে দেখলে যদি তার বাবাকে বলে দেয়। সেই বহে মেহের তড়িঘড়ি করে প্রস্থান করলো জায়গাটায়। মেহের যেতেই তুর্য বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে রাখলো কিছুক্ষণ। এই মেয়েটার ওপর খুব বাজেভাবে ক্রাশ খেয়েছে সে। যেখানে তার ওপর হাজার মেয়ে ক্রাশ খায়, সেখানে এই পিচ্চি মেয়েটার ওপর ক্রাশ খেলো। তুর্য এবার অনার্স 4th ইয়ারের ছাত্র। পুরো নাম তুর্য ইসলাম তুরাগ। তুর্য বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে রেখেছিল। ঠিক তখনই পিছন থেকে তার বেস্ট ফ্রেন্ড আহাদ এসে পিঠে দুম করে কিল বসায় আর বলে, তোরে সারা কলেজ খুঁজেও পাই না কেন? তুর্য বিরক্ত হয়ে আহাদের দিকে ফিরল। পরপর দাঁতে দাঁত চেপে বলল, তোর এখনই আসতে হলো? আহাদ অবাক হলো, বলল, কি রে, আমি আবার কি করলাম? তুর্য হুট করে বলল, আমি প্রেমে পড়েছি দোস্ত। আহাদ চমকালো। চমকে তুর্যকে বলল, আমি কি শুনছি? আমি স্বপ্ন দেখছি না তো দোস্ত? একটা চিমটি কাটতো। আহাদের কথায় তুর্য সুযোগ পেল। ফট করে আহাদের হাতে জোরে চিমটি কাটতো। ব্যথায় আহাদ চিৎকার করে উঠল। তুর্যকে একটা কিল মেরে বলল, এইভাবে চিমটি দিস কেন? তুর্য মুচকি হেসে বলল, তুই না বললি চিমটি দিতে? এত জোরে দিতে বলিনি। বাই দা ওয়ে, হু ইজ হার? কার প্রেমে পড়েছিস? হবে কেউ একজন? আচ্ছা চল, আগে বিজনেস ম্যানেজমেন্টের অ্যান্ড টেকনোলজি গ্রুপের দপ্তরি সাব্বির আঙ্কেলের কাছে যাই। আহা তুর্যর কথায় আগা মাথা কিছুই বুঝলো না। তাই সে জিজ্ঞেস করলো, কেন, সাব্বির আঙ্কেলের সাথে তোর কি কাজ? কারণ যার প্রেমে পড়েছি তার ব্যাপারে আমি কিছুই জানি না। আরও বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি গ্রুপের স্টুডেন্ট। সামনের রুমে ওদের এক্সাম চলছে, ওর অ্যাড্রেস নিতে হবে। তুর্যর কথায় আহাত খুশি হলো। যাক, অবশেষে ছেলেটা হয়তো কারোর মাঝে সুখ খুঁজে পাবে। আহাত খুশি হয়ে বলল, চল তাহলে। অতঃপর তুর্য ও আহাদ সাব্বির আঙ্কেলের কাছে গেল। গিয়ে ওনাকে ভুলিয়ে ভালিয়ে বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি গ্রুপের স্টুডেন্টদের সব ডকুমেন্ট হাতে নিল। একটা একটা করে দেখতে লাগলো। এক পর্যায়ে সে মেহেরের ছবি দেখলো। সে ফাইলটা থেকে বের করে তার সব ডিটেলস জেনে নিল। পরপর খুশিতে আহাদকে জড়িয়ে ধরে উত্তেজিত হয়ে বলল, দোস্ত, আমি এক অষ্টাদশীর প্রেমে পড়েছি। দেখ, ওইখানে ওর পুরো নাম লেখা, ইরাম হাসান মেহের। নামটা সুন্দর না? আহাদ এসে বলল, অবশ্যই সুন্দর, কিন্তু এখন তুই কি করবি? সেটা আগামীকাল দেখবি, আপাতত চুপ থাক। আচ্ছা। এই বলে তারা দুজন সাব্বির আঙ্কেলের থেকে ফাইলগুলো দিয়ে চলে আসলো। এক্সাম শেষ করে মাত্রই বাড়ি ফিরেছে মেহের। বাসায় এসে সোজা ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হলো। বের হতেই দেখলো মনিরা সুলতানা বা মেহেরের মা তার জন্য খাবার নিয়ে বিছানায় বসে আছে। মেহের মায়ের কাণ্ড দেখে হাসলো। এটা নতুন কিছু নয়। যখন তার এক্সাম চলে তখনই তার মা তাকে নিজের হাতে খাইয়ে দেয়। মেহের এগিয়ে এসে মায়ের সামনে বসলো। মেহের বসতেই মনিরা সুলতানা মেয়েকে ভাত খাইয়ে দিতে দিতে বলল, তোমার বাবা সবসময় বিদেশ থেকে ফোন দিয়ে বলে আমার মেয়ের এক্সাম চলছে, ওকে দেখে রাখিও। মেহে হেসে বলল, মা, তোমার জামাই আমিনকে বলবা আমার জন্য চিন্তা না করতে, আমি খুবই ভালোই আছি।
আচ্ছা চুপচাপ খেয়ে নে, তারপর একটু রেস্ট নিয়ে পড়তে বস। আচ্ছা মা। অতঃপর মনিরা সুলতানা মেয়েকে খাইয়ে দিয়ে রুমে চলে গেলেন। তার একটা মাত্র মেয়ে মেহের, আর কোনো সন্তান নেই তার, তাই একমাত্র মেয়ের প্রতি ভালোবাসা অনেকটাই বেশি তার। সন্ধ্যায় মেহের নিজের মতন করে কিছু পড়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল। এদিকে রাত প্রায় 2:30 বেজে গেছে। এখনো তুর্যর চোখে ঘুম ধরা দিচ্ছে না। চোখ বন্ধ করতেই তার চোখে মেহেরের মুখ ভেসে উঠছে, আর মনে মনে কল্পনা করে নিল আগামীকাল কি করবে। পরের দিন মেহের ও মিহির কলেজ আসতেই পিছন থেকে তুর্য বলে, এক্সকিউজ মি মিস। এইভাবে কেউ বলা বরাবরের মতোই পিছনে তাকালো মেহের। পিছু ফিরে দেখলো গতকালের সেই ছেলেটা বাইকে বসে আছে। তাকে দেখে সৌজন্যতার খাতিরে একটা মুচকি হাসি দিল, আর সেই হাসিতে তুর্য পুনরায় ফিদা। তারপরেও নিজেকে সামলে হাতের ইশারায় ডাকলো মেহেরকে। মেহের অবাক হলো তুর্যর এমন আচরণে। এই লোকটি তাকে ডাকলো কেন? আজ আবার কি বলবে? মেহের আশেপাশে তাকালো। একটু দূরেই তার মামাতো ভাই দাঁড়িয়ে আছে। সেও তাদের সাথে সরকারি কলেজের অনার্সের 2য় বর্ষের ছাত্র। মামাতো ভাইকে দেখে মেহের ঢোক গেল। নিজের ভাই নেই তো কি হয়েছে, খালাতো মামাতো ভাই আছে, এক একটা দরজাল। সব কিছুর জবাবদিহি করতে হতো তাদের কাছে। এদিকে তুর্য তার দিকেই তাকিয়ে আছে, অন্যদিকে মামাতো ভাই আছে তাদের অপর পাশে। মেহের বুকের সাহস নিয়ে এগিয়ে গেল তুর্যর দিকে। তুর্যর সামনে গিয়ে দাঁড়ালো সে। পাশে তার বেস্ট ফ্রেন্ড মিহি আছে। মেহের সামনে আসতেই তুর্য বলল, কেমন আছেন মিস মেহের? উফ সরি, মিসেস তুর্য ইসলাম। মেহের অবাক হলো, এই তুর্য ইসলামটা আবার কে? আর তার নামের আগে মিসেস কেন আসলো? সে তো অবিবাহিত। পরে ভাবলো তুর্য হয়তো ভুল কাউকে ভেবে তাকে ডাকছে। মেহের মুচকি হেসে তুর্যকে বলল, দেখুন মিস্টার, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি অবিবাহিত, আর তুর্য নামের কাউকে আমি চিনি না। আপনি হয়তো আমাকে না অন্য কাউকে খুঁজছেন। তুর্য মুচকি হেসে বলল, আমি আপনাকেই খুঁজছি মেহু। আর তুর্য নামের কাউকে চেনেন না তাই তো? তো চিনে রাখুন, আপনার সামনে দাঁড়ানো ছেলেটাই তুর্য ইসলাম। মেহের অবাক হয়ে বলল, তো আমাকে কেন মিসেস তুর্য ইসলাম ডাকছেন? তুর্য মুচকি হেসে মেহেরের দিকে হালকা ঝুঁকে বলল, কারণ আপনি ভবিষ্যতে তুর্য ইসলাম তুরাগের মিসেস হবেন তাই। মেহের তুর্যর কথায় বিরক্ত হলো। বিরক্তি নিয়ে বলল, দেখুন, এসব আলতু পালতু কথা আমার সাথে বলবেন না। ফালতু কথা বলছি না ম্যাডাম, সত্যি বলছি, আপনি মিলিয়ে নিয়েন। বাই দ্য ওয়ে, আপনার কোনো বয়ফ্রেন্ড আছে? মেহের ভেংচি কাটলো। সে বেশ ভাব নিয়ে বলল, তাতে আপনার কি? আমার পার্সোনাল বিষয়ে আপনাকে বলার প্রয়োজন বলে মনে করি না। তুর্য মেহেরের ভাব দেখে হাসলো, বলল, সমস্যা নেই, বলবেন না তো, আমি ঠিক খুঁজে নিয়ে ফেলবো। আর বয়ফ্রেন্ড থাকলেও ব্রেকআপ করে নেন। মেহের উত্তর দিল না, ভেংচি কেটে চলে গেল এক্সাম হলে এক্সাম দিতে। টানা 3 ঘন্টা পর মেহের ও মিহির এক্সাম দিয়ে বের হলো। তারা এক্সাম দিয়ে বের হতেই দেখলো মেহেরের মামাতো ভাই রাফি দাঁড়িয়ে আছে সামনে। মেহের ভাইকে দেখে ভয়ে ঢুক গেল, কারণ সে জানে এখন তাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। তখন তুর্যর সাথে কথা বলার সময় রাফির দিকে কয়েকবার তাকিয়েছিল সে। রাফি তখন তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকেই তাকিয়েছিল। সেই থেকে এখানে রাফি আসার কারণটা সে জানে। এখন তাকে তুর্যর সাথে কথা বলার জন্য অনেক জবাবদিহি করতে হবে। হলোও তাই। রাফি মেহেরের দিকে তাকিয়ে বলল, তুর্য ভাইয়ার সাথে তোর সম্পর্ক কি? তুমি ওনাকে চেনো ভাইয়া? হ্যাঁ, তোর সাথে সম্পর্কে কি সেটা বল। আসলে আমি তাকে চিনি না। তখন কি কথা বলছিলি এত তাহলে? মেহের ঢোক গেল। এখন রাফিকে সব সত্য কথা বলতে হবে, না হয় পরে যদি জানতে পারে তখন তার অবস্থার 12টা বাজাবে। অতঃপর মেহের আর সময় ব্যয় না করে সব বলে দিল। পরপর এটাও বলল, ভাইয়া, আমি চাই না তুমি ওদের সাথে ঝামেলা করো। কোনো সমস্যা হলে আমিই বলবো। সত্যি বলবি তো? হ্যাঁ। আচ্ছা চল, তোদের বাসায় পৌঁছে দিই। এই বলে রাফি মেহের ও মিহিরকে বাসায় পৌঁছে দিল। পরপর সে মেহেরদের বাসায় কিছুদিন থেকে চলে গেল। রাতে মেহের পড়াশোনা করে কেবল ঘুমাতে যাচ্ছিল, ঠিক সেই সময় তার মুঠো ফোনটা বেজে উঠল। সে ফোন হাতে নিয়ে দেখলো অপরিচিত নাম্বার। মেহের প্রথম কয়েকবার ফোন রিসিভ করলো না, চতুর্থবার ফোন রিসিভ করলো। সে ফোন রিসিভ করে কানে নিতেই অপর পাশ থেকে একটা পুরুষ অস্থির গলায় বলল, কি গো মেহু, ফোন রিসিভ করতে এতক্ষণ লাগে? মেহের অপরিচিত লোকটাকে চিনতে পারল না। সে বলল, আপনি কে? আমি আপনাকে ঠিক চিনতে পারছি না। অপর পাশ থেকে লোকটা বলল, এই তো আমি, আপনার ফিউচার হাজবেন্ড।
মেহের ভাবলো লোকটা হয়তো রং নাম্বারে কল করেছে, তাই সে বলল, সরি, আপনি রং নাম্বারে কল করেছেন। জি না, আমি ঠিক নাম্বারেই ফোন করেছি। আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। মোটেও আমার ভুল হচ্ছে না। আমাকে চিনতে পারোনি? আমি তুর্য ইসলাম তুরাগ বলছি। মেহের তুর্যের নাম শুনে ফোনটা কেটে দিল। এরকম ছেলেদের প্রতি তার কোনো আগ্রহ নেই। ফালতু ছেলে, রাত বিরাতে মেয়েদের ফোন দিয়ে ডিস্টার্ব করে। মেহের ফোন পাশে রেখে শুয়ে পড়ল। এর কিছুক্ষণ পরই তার ফোনের নোটিফিকেশন আসলো। সে ফোন হাতে নিল। স্ক্রিনে দেখলো তুর্যর নাম্বার থেকে একটা মেসেজ এসছে। সে ফোনের লক খুলল, তুর্যর মেসেজ দেখলো। সেখানে লেখা, আগামীকাল এক্সামের পর আমার সাথে দেখা করবেন, না হয় আপনার যে কোনো সমস্যা হতে পারে। আমি কোথায় আসবেন তার অ্যাড্রেস দিচ্ছি। অতঃপর তুর্য অ্যাড্রেসটাও পাঠালো। এদিকে মেহেরের জান যায় যায় অবস্থা। তুর্যর মেসেজটা পড়ে বোকা মেয়ের মতন খুব ভয় পেয়েছে, সেই সাথে ভয়ে কেঁদে দিয়েছে। আর সে কিছু ভাবলো না, ফোন রেখে ঘুমিয়ে গেল। আগামীকালের কথা আগামীকাল ভাবা যাবে। অন্যদিকে মেহেরকে ভয় দেখিয়ে তুর্য মুচকি হাসলো। মেয়েটা হয়তো এতক্ষণে ভয়ে কেঁদে দিয়েছে, কারণ মেয়েটার সম্পর্কে যা জানতে পেরেছে, মেয়েটা নাকি খুবই ভীতু স্বভাবের। আর এই তুর্য দেওয়া মেসেজটা দেখে সে হয়তো কেঁদেই দিয়েছে। এই ভেবে তুর্য পুনরায় মুচকি হাসলো। মেহেরের কথা ভাবতে ভাবতে একসময় সেও ঘুমিয়ে গেল। সকালে একে একে রাফি ও রাফির চাচাতো ভাই রাফসান, অর্থাৎ মেহেরের মামাতো ভাই এসছে উপস্থিত হয়েছে মেহেরদের বাসায়। কারণ মেহের তাদের ডেকেছে, কিছু কথা আছে নাকি তার সাথে। মেহেরের বেস্ট ফ্রেন্ড মিহিও আছে। মেহের সবাইকে নিয়ে নিজের রুমে গেল এবং তার মামাতো ভাইদের বলল, ভাইয়া, আমার নিজের কোনো বড় ভাই নেই, সব সময় সব কিছু থেকে তোমরাই আমাকে প্রোটেক্ট করো, কিন্তু আমি এখন একটা কথা বলবো, ঠান্ডা মাথায় শুনবে কিছু। রাফি ও রাফসান বোনের কথা মনোযোগ দিয়ে শুনল। বলল, আচ্ছা, কি হয়েছে বল। অতঃপর মেহের গতকাল রাতের বলা সবকিছু খুলে বলল। মেহেরের কথা শুনে দুই ভাইয়ের চেহারা শক্ত হয়ে গেল। রাফসান বলল, কি এত বড় সাহস, আমার বোনকে হুমকি দেয়? রাফি শান্ত থাকলো। সে বলল, ভাইয়া, এমন উত্তেজিত হয়েও না, তুর্য ভালো ছেলে, আমি চিনি ওনাকে। তবে এখন কি করা উচিত আমাদের? রাফি কিছু একটা ভেবে বলল, মেহের যাবে তুর্য ভাইয়ার সাথে কথা বলতে, সাথে আমরাও যাব, দেখতে হবে উনি কি বলতে চায়। অতঃপর রাফির সিদ্ধান্তে সবাই সম্মতি দিল, কিন্তু মেহের ভয় করছে। বিকেল 5টায় মেহেরের পরীক্ষা শেষ হয়। তুর্য দেওয়া ঠিকানায় পৌঁছে যায়। তবে সে একা নয়, সাথে মিহি, রাফি ও রাফসানও ছিল। তুর্য বুদ্ধি করেই নতুন তৈরি হচ্ছে এমন একটা দালানে ডাকলো। বর্তমানে কোনো কাজ চলছে না ওটাতে, তবে কিছু কিছু রুম কমপ্লিট হয়েছে। দালানের সামনে মেহেরদের দাঁড়াতে দেখে মুচকি হাসলো তুর্য। ফোন দিয়ে মেহেরকে বলল, 4তলায় বাম সাইডের রুমে আসতে। মেহেরও 4তলায় বাম সাইডের রুমটাই গেল। তার পিছু পিছু সবাই ঢুকলো। তুর্যর শোভায় সবাইকে বসতে বলল এবং সে নিজেই একটা চেয়ারে পায়ের ওপর পা তুলে বসলো। এটা দেখে রাফসানের চোয়াল শক্ত হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, আমার বোনকে এখানে আসতে বলার কারণ কি? তুর্য মুচকি হেসে বলল, আমি আপনার বোনকে আসতে বলেছি, আপনাদের না। এটা একটু বেশি হয়ে গেল না? রাফসান রেগে গিয়ে বলল, আমার বোনকে কেন আসতে বলেছিস সেটা বল। তুর্য রাফসানের কথাই পাত্তা দিল না। সে সোজা গিয়ে মেহেরের সামনে বসলো, এমন ভাব করলো যাতে এখানে মেহের ছাড়া আর কেউ নেই। তুর্য মেহেরকে নরম কণ্ঠে বলল, মেহু। এইরকম নরম কণ্ঠে তুর্যর মুখ থেকে এমন কথা শুনে মেহেরের অদ্ভুত লাগলো। সে চোখ তুলে তুর্যর দিকে তাকালো, পরপর চোখ নামিয়ে ফেললো। যদি এই ছেলেটার প্রেমে পড়ে যায় সে, তাহলে তো মহা বিপদ। মেহেরের চোখ নামিয়ে ফেলা দেখে তুর্য মুচকি হাসলো, বলল, মেহু, চোখ নামিয়ে ফেললে যে, ভয় পাচ্ছ? তুর্যর আপনি থেকে তুমিতে চলে যাওয়ার বিষয়টা অন্যরকম ভালো লাগলো মেহেরের। তারপরেও সে বলল, কেন ভয় পাবো? এই যে আমার চোখের দিকে তাকিয়ে ভালোবেসে ফেলার ভয়ে। তুর্যর মুখে তাদের প্রাণপ্রিয় আদরের ছোট বোনকে ভালোবাসার কথা শুনে রাফসান হাত মুষ্টিবদ্ধ করে নিল। রাগে তার গা ফেটে যাচ্ছে। অন্যদিকে রাফি বরাবরের মতোই শান্ত, কারণ সে তুর্যকে আগে থেকেই চেনে। তুর্য দিয়ে কোনো রকম খারাপ কিছু করবে না সে জানে। তবে সে এখন অপেক্ষা করছে মেহের কিছু বলে কিনা সেটা জানার জন্য। মেহের কিছুক্ষণ অপেক্ষা করে বলল, মোটেও না। আর আপনার চোখে কি আফিম আছে নাকি, যে আমি আপনার চোখের নেশায় আসক্ত হয়ে আপনাকে ভালোবেসে ফেলবো? তো তাকাচ্ছ না কেন? এমনিতেই। তুর্য এবার অনুরোধের স্বরে বলল, আচ্ছা, তোমাকে তাকাতে হবে না। আমি বলছি, আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি মেহু। আমি তোমাকে নিজের অর্ধাঙ্গিনী হিসাবে পেতে চাই। তুমি কি দেবে আমাকে সেই সুযোগ?
তুর্যর করা এমন প্রশ্নে উপস্থিত সবাই অবাক হলো। রাফি যতদূর জানে তুর্যর জন্য হাজারো মেয়ে পাগল, কিন্তু তুর্য কাউকে পাত্তা দেয় না, কারণ সে ডিরেক্ট বিয়ে করতে চায়। রাফির একটা ফ্রেন্ড রিমি তুর্যকে প্রপোজ করছিল, কিন্তু তুর্য মেয়েটাকে প্রত্যাখ্যান করে বলেছিল সে ডিরেক্ট বিয়ে করতে চায়। কিন্তু এই পর্যায়ে রাফি মুখ খুলল। সে বলল, এইখানে আমরা ওর বড় ভাইরা আছি ব্রো, যা বলার আমাদের বলেন, আমার বোনকে এসব বলবেন না। তুর্য কিছু বলতে নেবে ঠিক তখনই রাপশান বলে উঠল, আপনি তো এখনো পড়াশোনা করেন, বেকার আপনি, বিয়ের পর আমার বোনকে খাওয়াবেন কি? তুর্য চেয়ারে গা এলি দিয়ে চোখ বন্ধ করে বসলো। সে জানতো তাকে এই প্রশ্নটা করা হবে। তুর্য বলল, আপনার বোনকে খাওয়ানোর জন্য আমার যথেষ্ট আছে বড়, আপনি শুধু আপনার বোনকে দেন। সে কিছুতেই বেকার ছেলের কাছে তার বোনকে দেবে না। তুর্য যা বলবে বলুক, সে জানে একজন অনার্স 4th ইয়ারে পড়া ছেলের কাছে ঠিক কি কি থাকতে পারে। অতঃপর তুর্য ও রাপশানের অনেক কথা কাটাকাটি হলো। তাদের কথা কাটাকাটি করতে দেখে মেহের বলল, চুপ করুন আপনারা। পরপর তুর্যর দিকে তাকিয়ে বলল, আপনার সমস্যা আমাকে নিয়ে তো, কি বলবেন আমাকে বলুন, ওনাদের বেরিয়ে যেতে বলো। মেহের সবাইকে বেরিয়ে যেতে বলল। সবাই বেরিয়ে গেল। সবাই বেরিয়ে যেতেই মেহের বলল, কি সমস্যা বলুন। তুর্য কোনো উত্তর দিল না, চুপচাপ মেহেরকে টেনে শক্ত করে জড়িয়ে ধরল। তুর্য বেশ আবেগে আপ্লুত হয়ে বলল, মেহু, তুমি আমার কথা শোনো প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে নিজের অর্ধাঙ্গিনী হিসাবে পেতে চাই, তোমাকে কখনো কষ্ট পেতে দেব না, প্লিজ মেহু। তুর্যর কোনো কথাই মেহেরের কানে পৌঁছালো না। আচমকা তুর্যকে জড়িয়ে ধরায় সে ফ্রিজ হয়ে গেছে। তুর্য সরে আসলো মেহেরের কাছ থেকে। সে বলল, ঠিক আছে, তুমি চাও না তো ওকে, আমি আর তোমাকে বিরক্ত করব না। মেহের বেরিয়ে গেল। মিহি ও বাকি সবাইকে জড়িয়ে ধরা ছাড়া তুর্য আর কি কি করেছে সব বলল। সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। অতঃপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মেহেররা যেতেই তুর্য বাঁকা আসলো। অতঃপর রুমের একপাশে লাগানো ক্যামেরাটা হাতে নিল। পরদিন মেহের পরীক্ষা দিতে গেল। বের হতেই সর্বপ্রথম তুর্যকে চোখে পড়ল তার। সে ও মিহি ভয়ে কমন রুমে চলে গেল, কিন্তু কমন রুমে গিয়ে দেখলো পুরো রুম ফাঁকা। পিছন থেকে তুর্য আহাতকে বলল, ভেবেছিলাম দোস্ত কাজটা খুব কঠিন হবে, এখন তো দেখছি পাখি নিজেই ধরা দিল। তাদের কথা শুনে মেহের ও মিহির পিছনে ফিরতেই আহাদ ও তুর্য তাদের মুখে কিছু একটা স্প্রে করলো। ব্যাস, মেহের ও মিহি অজ্ঞান। হাত পা বাঁধা অবস্থায় চেহারে বসে আছে মেহের ও মিহি। মেহের পিটপিট করে চোখ খুলল। চোখ খুলতেই নিজেকে চেয়ারে বাঁধা অবস্থায় পেল। সে সামনে তাকালো, দেখলো তুর্য বেশ আয়েশ করে পায়ের ওপর পা তুলে বসে আছে চেহারে। পাশে আহাদ ও হুজুর টাইপের একজন পুরুষ আছে। মেহেরকে চোখ খুলতে দেখে তুর্য আহাদকে বলল, মিহি, মেয়েটার মুখে পানি ছিটিয়ে দে, তারও তো সব দেখা লাগবে তাই না? তুর্যর কথায় আহাদ মিহির মুখে পানি ছিটিয়ে দিল। পিটপিট করে চোখ খুলল সে। চোখ খুলতে নিজেকে চেয়ারে বাঁধা অবস্থায় ফেল। মিহির ক্রোধ নিয়ে বলল, কি হয়েছে আপনার, আমাদের এখানে এভাবে বেঁধে রেখেছেন কেন? তুর্য মুচকি হেসে বলল, ধৈর্য ধরুন একটু। এরপর হুজুর টাইপের লোকটাকে বলল, আপনি আপনার কাজ শুরু করুন। লোকটা বিয়ে পড়ানো শুরু করলো। এই মুহূর্তে সবকিছু বুঝে মেহের বলল, আপনি যা করবেন করুন, তারপরও আমি আপনাকে বিয়ে করব না, কখনোই না। মেহেরের কথা শুনে তুর্য ফের মুচকি হাসলো। সে জানতো এমন কিছুই হবে, তাই তো সে পূর্ব প্রস্তুতি নিয়ে এসেছে। তুর্য ফোন বের করে সেদিনের জড়িয়ে ধরার ভিডিওটা ওপেন করে মেহেরের দিকে তাকিয়ে বলল, বিয়ে করবে না তো? সমস্যা নেই, এই ভিডিওটা আরেকটু এডিট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেব, তারপর তোমার মান সম্মান যাবে। সমাজের লোক তোমাকে নিয়ে খারাপ মন্তব্য করবে, তোমার পরিবারের কেউ তোমাকে বিশ্বাস করবে না, আর তোমার পরিবারের সবাই তোমার জন্য হুমকির মুখে পড়বে সমাজে। তুমি কি চাও তোমার জন্য তোমার পরিবারের সবাই কষ্ট পাক? মেহের দুপাশে মাথা নেড়ে না বলল। তুর্য এবার বাঁকা হেসে বলল, তাহলে ঝটপট বিয়েটা করে নাও। মেহের চুপ থাকলো। এদিকে মিহিও কি বলবে ভেবে পাচ্ছে না। আসলে এই অবস্থায় কি বলা উচিত ঠিক সে জানে না, তাই মিহি চুপ থাকলো। এক পর্যায়ে মেহের পরিবার ও সমাজের কথা ভেবে রাজি হয়ে গেল। অতঃপর তুর্য ও তাদের বিয়েটা হয়ে গেল। বিয়ের সাক্ষী হিসাবে মিহিও ছিল, তাকে দিয়ে জোর জবরদস্তি সাইন করিয়েছে আহাদ। অতঃপর বিয়ে নামক একটি সম্পর্কে বাধা পড়ে গেল মেহের। অনিশ্চিত ভবিষ্যতে বিয়েটার আদেও তুর্যর সাথে তার মিল হবে কিনা জানে না সে। বিয়ে শেষে মেহেরদের বাড়ি ড্রপ করে দিল তুর্য।
এয়ারপোর্টে গাড়িতে বসে বাবার জন্য অপেক্ষা করছে তুর্য। মূলত তুর্যর বাবা কয়েকদিন হলো ব্যবসার কাজে দেশের বাইরে গিয়েছে। আজ তিনি দেশে ফিরেছেন, তাই তুর্য এয়ারপোর্টে গিয়ে বাবার জন্য অপেক্ষা করছে। শুধু তুর্য না, সাথে তুর্যর বন্ধু আহাদও এসেছে। আহাদ গিয়েছে তুর্যর বাবাকে আনার জন্য। খানিক বাদে আহাদ ও তুর্যর বাবা তহিদুল ইসলামকে দেখে তুর্য গাড়ি থেকে বের হলো। বাবার সাথে কৌশল বিনিময় করলো এবং তহিদুল ইসলামের ব্যাগপত্র গাড়িতে তুলে তুর্য গাড়ি স্টার্ট করলো। বাড়ি ফিরে তুর্য ফ্রেশ হওয়ার জন্য রুমে যেতে নিলে তহিদুল ইসলাম বললেন, তুর্য বাবা, তুমি এদিকে এসো। বাবার কথায় তুর্য পিছু ফিরল। তহিদুল ইসলাম তখন সোফায় বসে আছেন, পাশে আহাদও বসে আছে। তুর্য বলল, জি বাবা, বলুন, কি বলবেন? তহিদুল ইসলাম ছেলেকে ভালোভাবে একবার দেখে নিলেন, পরপর গম্ভীর কণ্ঠে বললেন, আমি শুনেছি তুমি নাকি বিয়ে করেছো, কথাটা কি সত্যি? তুর্য বেশ স্বাভাবিকভাবেই বলল, জি করেছি। তহিদুল ইসলাম রাগী গলায় বললেন, তোমার কি লজ্জা করছে না এরকম বলতে? তুর্য বাবার দিকে তাকালো, পরপর পুনরায় স্বাভাবিক গলায় বলল, বিয়ে করেছি, কোনো চুরি ছিনতাই করিনি যে আমার লজ্জা লাগবে। তুমি জানো তুমি কি করেছো? তোমার জন্য আমার ব্যবসায় কত বড় লস হবে জানো? আরে, আমি একটা ইম্পর্টেন্ট ডিল করার জন্য দেশের বাইরে গিয়েছি। যার সাথে ডিল করব, ওনার মেয়ে লিমা তোমার ছবি দেখে তোমাকে পছন্দ করেছে। আমি ওনাদের বলেছি যে লিমার সাথেই তোমার বিয়ে দেব, কিন্তু এখন এটা শুনলে তো তারা ডিল ক্যান্সেল করে দেবে, কারণ এখনো যথাযথ সময় আছে। তুর্য চুপচাপ বাবার কথা শুনল, পরপর উপহাসের স্বরে বলল, আপনার জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বিজনেস। আপনার জন্যই আমার মা আর নেই, এখন আমার জীবনটাও নষ্ট করতে চাইছেন? তবে বলে রাখি, আমি মেহুকে ভালোবাসি, ওকেই বিয়ে করেছি। এখন আপনার দায়িত্ব কিভাবে সসম্মানে বাড়ির বউকে ঘরে তুলে আনবেন সেটা ভাবা। যদি রাজি না হন, তবে মনে রাখবেন চিরদিনের জন্য ছেলেকে হারাবেন। আর কিভাবে কি করতে হবে সব আহাত আপনাকে বলবে। এই বলে তুর্য নিজের রুমে চলে গেল। কলেজ যাচ্ছে আজ মেহের। পরীক্ষার মাঝে একদিন বন্ধ থাকায় মিহি তার নানু বাড়ি চলে গিয়েছে, সে সেখান থেকেই কলেজে আসবে। মেহের আজ একা, সে ভয়ে বিয়ের ব্যাপারে কাউকে জানায়নি, সারা রাত কেঁদেছে শুধু। আর আজ তুর্য ভয়ে সে সবসময় যে পথ দিয়ে কলেজ যেত সেই পথ দিয়ে না গিয়ে বিকল্প পথ দিয়ে যাচ্ছে। তবে তার মনে ভয় কাজ করছে। সামনে কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে, মেহেরের দিকে কেমন যেন লোলভ দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয় হচ্ছে মেয়েটার। সেই সাথে ছেলেগুলোর বিশ্রী হাসি দেখে ভয় কয়েকগুণ বেড়ে গেল। আশেপাশে তাকালো মেহু, কেউ নেই। আচ্ছা, এখন যদি ছেলেগুলো তার সাথে কিছু করে তো? এই ভেবে মেহের দৌড় দিল। পিছু পিছু ছেলেগুলোও দৌড় দিল। পিছন থেকে একজন ছেলে বলল, ভাই, মাইয়া কিন্তু একদম কম বয়সী আছে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে মেহের হাঁপিয়ে গেল, কিন্তু তারপরেও সে দৌড়ানো থামালো না। কিন্তু এতগুলো ছেলের সঙ্গে একজন মেয়ে কখনোই পেরে ওঠে না। ছেলেগুলো পিছন থেকে এসে মেহেরের হাত ধরে ফেললো আর বিশ্রী ভাষায় কথা বলতে লাগলো। মেহের অনেক চেষ্টা করেও ছেলেগুলোর থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারছে না। এক পর্যায়ে মেয়ের হাল ছেড়ে দিল, ভাগ্যের ওপর ছেড়ে দিল সব। এক পর্যায়ে মেহের চোখ বন্ধও করে ফেললো, কিন্তু তখনই গাড়ির হর্ন শোনা গেল। মেহের তৎক্ষণাৎ সামনে তাকালো, গাড়ির ভিতর তুর্যকে দেখলো সে। তুর্য তখনই গাড়ির কাঁচ উঠিয়ে মাথা বের করে বলল, মেহু, চলে আসো। তুর্যর কথায় মেহু আর কিছু না ভেবেই মেহেরের হাত ধরে থাকা লোকটার হাতে জোরে কামড় দিল। সাথে সাথে লোকটা ব্যথায় কোকিয়ে উঠে মেহেরের হাত ছেড়ে দিল। ছাড়া পেতেই মেহের দৌড়ে গিয়ে তুর্যর গাড়িতে উঠে পড়ল। গাড়ির দরজা আগে থেকেই খোলা ছিল বিধায় কোনো সমস্যা হয়নি তার। মেহের গাড়িতে উঠতেই তুর্য গাড়ির দরজা বন্ধ করে গাড়ি স্টার্ট দিল। তুর্য কিছুটা দূরে গিয়ে গাড়ি থামালো। মেহের গাড়িতে ওঠার পর থেকেই নিঃশব্দে কেঁদে চলেছে। তুর্য গাড়ি থামিয়ে মেহেরের দিকে তাকিয়ে বলল, স্টপ ক্রাইং মেহু, কিচ্ছু হয়নি, ঠিক আছো তুমি? মেহের শুনল না, সে আগের মতোই কেঁদে যাচ্ছে। তুর্য দীর্ঘশ্বাস ছাড়ল, হাত বাড়িয়ে টেনে মেহেরকে নিজের কোলে বসিয়ে দিল। পরপর আলতো করে মেহেরের গাল স্পর্শ করে নিজের দিকে ফিরিয়ে বলল, কাঁদছো কেন তুমি? তুমি ঠিক আছো? কিচ্ছু হয়নি তোমার সাথে। মেহের ঠোঁট ফুলিয়ে কেঁদে কেঁদে বলল, আজ যদি কিছু হয়ে যেত তাহলে আমি কাল হয়তো মরেই যেতাম। মেহেরের কথা শুনে তুর্যর বুক কেঁপে উঠল। সে সাথে সাথেই মেহেরকে নিজের সাথে জড়িয়ে নিল। পরপর মেহেরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এরকম বলতে নেই, কিচ্ছু হয়নি তোমার, কাঁদে না মেহু। এতেই মেহের আদুরে তুর্যর বুকে মুখ গুজে শব্দ করে কেঁদে দিল। তুর্যও আর বাধা দিল না।
খাদুক, মনটা হালকা হবে। তুর্যর ভালো লাগছে নিজের ভালোবাসার মানুষ তার বুকে মুখ বুজে কাঁদছে। ব্যাপারটা বেশ ভালো লাগার তার জন্য। বেশ কিছুক্ষণ পর মেহের শান্ত হলো। তখন মনে পড়ল যে সে তুর্যর বুকে ফট করে সরে আসলো। সে লজ্জায় পড়ে গেল। মেয়েটা সামনে তাকাতেই পাচ্ছে না। তুর্য ঘড়িতে সময় দেখলো। মেহেরের পরীক্ষা শুরু হওয়ার আর মাত্র 15 মিনিট বাকি। সে দ্রুত মেহেরকে কলেজে পৌঁছে দিল আর ভাবলো সে যদি আজ এই পথ দিয়ে না আসতো তাহলে কি হতো। ভাগ্যিস সে মেহেরের মোবাইল ট্র্যাক করেছে, না হয় জানতো না যে মেয়েটি এই পথ দিয়ে আসার প্ল্যান করেছে মিহির সাথে। মেহেরদের বাসার এসে উপস্থিত হয়েছে তুর্য, আহাদ ও তহিদুল ইসলাম। মেহেরদের বাসায় এসে উপস্থিত হয়েছে তুর্য, আহাদ ও তহিদুল ইসলাম। সাথে কিছু আত্মীয় স্বজন এসেছে তাদের। মূলত আজ মেহের ও তুর্যর বিয়ে। সেদিন তুর্য বাবাকে মেহেরের ব্যাপারে কথা বলার পর তহিদুল ইসলাম মেহেরের পরিবারকে রাজি করান এবং সুপাত্র পেয়ে মেহেরের পরিবারও দ্বিমত পোষণ করেনি, তারাও রাজি হয়ে যান। আর বাকি রইল মেহের। সে বাবা মায়ের ওপর কথা বলতে চায় না, তার উপর সে অনেক বড় একটা প্ল্যান করলো, সেটা শুধু মিহিই জানে। রাফি ও রাফসানকে আগের ব্যাপারে কাউকে কিছু বলতে বারণ করেছে মেহের, তাই তারাও দ্বিমত পোষণ করেনি, মেনে নিয়েছে। অতঃপর দ্বিতীয়বারের মতন তুর্য ও মেহেরের বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। সুষ্ঠুভাবে তাদের বিবাহ সম্পূর্ণ হলো। বাসর ঘরে মেহেরকে পাঠানো হলো। তুর্য তখন রুমে আসেনি। মেহেরকে বলা হয়েছে ঘোমটা দিয়ে বিছানায় বসে থাকতে, কিন্তু সে এসবে পাত্তা দিল না। সোজা বিয়ের শাড়ি চেঞ্জ করে টপ পরে নিল একটা। মেহের ওয়াশরুম থেকে বের হতেই রুমে প্রবেশ করলো তুর্য। মেহের সেদিকে পাত্তা না দিয়ে বিছানায় এসে বসলো। ঠিক তখনই তুর্য বলল, বাহ, তুমি তো দেখছি খুবই ফাস্ট, শাড়ি চেঞ্জ করে ফেলেছো দেখছি, তাহলে চলো বাসর শুরু করি। ফালতু কথা একদম বলবেন না। কিসের বাসর? বিয়ের দিন মানুষের বাসর হয় জানো না? জানি না, তবে সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। তুর্য মেহেরের দিকে একদম নিকটে চলে আসলো। এ দেখেই মেহের বলল, প্লিজ দূরে সরুন। দূরে সরার জন্য তো বিয়ে করিনি। মেহের অনুরোধের সুরে বলল, প্লিজ। নো মেহের, নো, তোমাকে ছাড় দেওয়া যাবে না। বলেই দুজনের মধ্যেকার দূরত্ব গুটিয়ে ফেললো, আঁকড়ে ধরলো মেহেরের অধর। অবশেষে তুর্যর অধিকার বুঝে নিল। সকালের মিষ্টি রোদ এসে চোখে পড়তেই ঘুম ভাঙে তুর্যর। তার বুকে মুখ গুজে ঘুমিয়ে আছে মেহের। ব্যাপারটা একটু বেশি ভালো লাগলো তার। তুর্য হাত বাড়িয়ে মেহেরের গাল স্পর্শ করলো, আবারও চুমু খেলো মেয়েটার কপালে। পরপর ভাবতে লাগলো বিয়ের দিনের কথা। বিয়ের দিন মেহেরকে যখন রেডি করা হচ্ছিল তখন মিহির তুর্যকে ডাক দেয়, বলে যে তার সাথে কিছু কথা আছে। তুর্যও এক সাইডে যায়। তুর্য যেতেই মিহি বলে ওঠে, ভাইয়া, আমি আপনাকে একটা কথা বলবো, মন দিয়ে শুনুন। মেহের এই বিয়েটা করতে চায় না, আর সে এটাও বলেছে যে ও যদি আপনাকে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়াতে পারে, অর্থাৎ আপনাদের মধ্যে যেমন তেমন যদি কিছু না হয়, সে পালিয়ে যাবে আপনার বাসা থেকে। আমি চাই না ওর সংসার ভেঙে যাক, আর আপনাকে দেখে মনে হয় না আপনি খারাপ। প্লিজ আমার বেস্ট ফ্রেন্ডটাকে একটু আদর যত্নে রাখবেন, ভালোবাসবেন। দেখবেন ও আপনার প্রতি দুর্বল হয়ে যাবে, ওকে আমি খুব ভালো করেই জানি। মিহি এটা বলার পর তুর্য আর কিছু বলল না, চুপচাপ ওখান থেকে চলে আসলো। আর মেহেরকে নিজের কাছে রাখার জন্যই সে গতকাল রাতে নিজের অধিকার বুঝে নিয়েছিল। তুর্য একবার ঘড়িতে সময় দেখে নিল, 7:08 বাজে। তুর্য মেহেরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডাকলো, মেহু, ওঠো। মেহের চোখ মুখ কুঁচকে বিরক্ত হয়ে বলল, আমি এখন উঠবো না আম্মু, আজকে আমার কলেজ নেই। মেহেরের এই কথা শুনে তুর্যর শব্দ করে হেসে ফেলল। তুর্যর হাসির শব্দে মেহেরের ঘুম জানালা দিয়ে পালালো। সে চোখ খুলে নিজেকে তুর্যর বুকে দেখে সরে আসতে চাইল, কিন্তু একজোড়া শীতল হাত আটকে দিল। পরপর ওই হাতের অধিকারী বলল, কোথায় যাও আমার অষ্টাদশী বউ? মেহের বিরক্ত হলো। তুর্যকে ধাক্কা দিয়ে নিজের দিকে সরিয়ে রাগী গলায় বলল, দেখুন, আমাকে বিয়ে করে নিয়েছেন, মনে করবেন না যে আপনি আমার মাথা কিনে নিয়েছেন, আর আমার কাছ থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো। কিন্তু আমি তো দূরে থাকার জন্য বিয়ে করিনি। হ্যাঁ জানি, নিজের চাহিদা মেটানোর জন্য বিয়ে করেছেন, তাই তো? মেহেরের কথায় তুর্যর ভীষণ খারাপ লাগলো। সে কখনো ভাবেনি মেহের এরকম একটা কথা বলবে। তুর্য আর উত্তর দিল না, আবারও শুয়ে পড়ল। মেহের ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। তখনই তুর্য বলল, একটা শাড়ি পরুন, বাইরে গেস্ট আছে। মেহের পড়ল মহা বিপদে। সে শাড়িই পরতে পারে না, না কখনো পরেছিল। মেহের মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়ে আছে। তুর্য মেহেরের মুখ দেখে বুঝতে পারলো কাহিনী কি। তুর্য বলল, কি শাড়ি পরতে পারেন না তাই না? আসুন আমি পরিয়ে দিই।
মেহের তৎক্ষণাৎ থতমত খেয়ে বলল, না দরকার নেই, থাক, কাউকে ডেকে দিন। আমার কোনো বোন নেই, বাইরে মামিরা আছে, তারা কখনোই শাড়ি পরাতে আসবে না, উল্টে আপনাকে বকা দেবে। এখন লাস্ট অপশন আমি আছি। অতঃপর তুর্য খুব সুন্দর করে মেহেরকে শাড়ি পরিয়ে দিল। দুপুরে খাওয়ার পরই মেহের হালকা পেটে ব্যথা করছে, তার উপর বমি বমি ভাব লাগছে। পাশেই তুর্য বসে আছে, তবে জড়তায় কিছু বলতে পারছে না সে। এক পর্যায়ে মেহের দৌড়ে ওয়াশরুমে গিয়ে গলগল করে বমি করে দিল। মেহেরের দৌড়ে যাওয়া দেখে তুর্যও পিছু পিছু গেল। মেহেরকে বমি করতে দেখে তুর্য পেছন থেকে আঁকড়ে ধরল তাকে। বমি করা শেষ হতেই তুর্য মেহেরকে পরিষ্কার করে দিয়ে কোলে তুলে রুমে নিয়ে আসলো মেহেরকে। বিছানায় এনে শুইয়ে দিয়ে নিজেও আতশোয়া হয়ে বুকে টেনে নিল মেহেরকে। মেহের তখন হুঁশে ছিল কিনা সে নিজেও জানে না, শুধু তুর্যর বুকের কাছাকাছি শার্ট খামচে রেখেছিল। তুর্য মেহেরকে বলল, মেহু, তুমি একটু ওয়েট করো, আমি বাবাকে বলছি গাড়ি বের করতে, তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। বলেই উঠে যেতে নিলে মেহের তুর্যর বুকের ওপর শার্টের অংশ শক্ত করে ধরে মাথা নাড়িয়ে উঠতে বারণ করলো। তুর্য উপায় না পেয়ে ফোন বের করে ডাক্তারকে কল দিয়ে বাসায় আসতে বলল। তুর্য এবার মেহেরের দিকে তাকালো। বমি করার ফলে মেহেরের শাড়ি কিছুটা নষ্ট হয়ে গিয়েছে, খারাপ দেখা যাচ্ছে এটা। তুর্য এবার মেহেরকে আতশোয়া হয়ে বসিয়ে দিয়ে আলমারির দিকে গেল। আলমারি থেকে এক সেট 3 পিস নিয়ে মেহেরের সামনে এসে বলল, চেঞ্জ করতে পারবে মেহু? মেহের এতই দুর্বল হয়ে গেছিল যে সে কথা বলতে পারছে না। তুর্য মেহেরের অবস্থা বুঝলো, সে এগিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর মেহেরের সামনে এসে বসে বলল, তোমার ড্রেস চেঞ্জ করা প্রয়োজন, বাসায় এখন আমি আর বাবা ছাড়া আর কেউ নেই, এখন আমাকেই চেঞ্জ করে দিতে হবে। তুর্যর কথায় মেহের অসহায়ভাবে তাকালো। অতঃপর তুর্য মেহেরের ড্রেস চেঞ্জ করে দিল। কিছুক্ষণ পর ডাক্তার আসলো, মেহেরকে দেখিয়ে বলল, উনি হয়তো অতিরিক্ত তৈলাক্ত খাবার খেয়েছেন, তার উপর আবার খাওয়া দাওয়া ঠিক মতন করেন না, তার জন্যই এমন অবস্থা, ওনাকে একটা স্লাইন দিতে হবে। স্লাইনের কথা শুনে মেহের ভয় পেল। স্লাইন দিলে হাতে ছুঁচ ঢুকাতে হবে, মেহের এইসব ভয় পায়। ডাক্তার আসার আগেই মেহেরের কি সমস্যা হয়েছে জেনে নিয়েছিল। মেহেরের সমস্যা বুঝতে পেরে আসার সময় তিনি স্লাইন নিয়ে এসেছিলেন। তিনি ব্যাগ থেকে স্লাইন বের করলো। তুর্য পাশ ফিরে মেহেরের দিকে তাকালো, বুঝলো মেহের ভয় পাচ্ছে। তুর্য স্ত্রীর অবস্থা বুঝতে পেরে ডাক্তারকে বলল, স্লাইন না দিলে হয় না, ও তো ভয় পাচ্ছে। ডাক্তার মুচকি হেসে বলল, স্লাইন দেওয়া উচিত, আর তাছাড়া বাচ্চার মা হবে, তখন অনেক ছুঁচ ঢোকাতে হবে এমন। মেহের মুখ কাঁচুমাচু করেছিল এখন। ডাক্তারের কথা শুনে সে অনেক বেশি লজ্জা পেল। ডাক্তার মেহেরের হাতে স্লাইনের ছুঁচ ঢুকিয়ে দেওয়ার সময় তুর্যর হাত শক্ত করে চেপে ধরেছিল। অতঃপর স্লাইন দেওয়া শেষ হলে তহিদুল ইসলাম মেহেরের জন্য 1 প্লেট ফ্রুটস এনে দিয়ে বলল, ডাক্তার বলেছে তুমি নাকি খাওয়া দাওয়া ভালো মতো করো না, নাও এগুলো খেয়ে নাও। মেহের খুশি হলো, যাক অবশেষে একটি বাবা পেল সে, কিন্তু এতগুলো ফ্রুটস সে খেতে পারবে না সে জানে। আশেপাশে তুর্যও নেই, কোথায় একটা গেছে, কিছু করার নেই, এখন সব ফ্রুটস কষ্ট করে খেলো সে। আজ মেহেরের বিয়ে হয়েছে 3 দিন। মেহের এই কয়েকদিন খুব যত্নে ছিল। তুর্য সব সময় খেয়াল রেখেছে মেহেরের। প্রথমে তুর্যর করা আচরণ মেহেরের খারাপ লাগলেও বর্তমানে তুর্যের যত্ন এবং ভালোবাসায় হয়তো সেটা ভুলে গিয়েছে। মেহেরের বিয়ের 2 সপ্তাহ কেটে গেল। এই 2 সপ্তাহে তাদের সম্পর্ক অনেক ভালো হয়েছে। বলতে গেলে মেহের তুর্যর ওপর দুর্বল হয়ে পড়েছে। এর মধ্যেই মেহেরের মা মেহেরকে দেখতে এসেছিল, সাথে মেয়েকে নিজের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল, তবে তুর্য যেতে দিল না। সে নাকি বউ ছাড়া থাকতে পারবে না, তাই মেহেরও আর যেতে পারেনি। রাতের খাওয়া শেষ করে রুমে আসলো মেহের। কেটে গেল আরও কিছুদিন। এর মধ্যেই মেহের একবার নিজের বাড়িতে গিয়েছিল 1 সপ্তাহ থাকার জন্য, কিন্তু পরদিনই সে ফিরে এলো। তুর্যকে ছাড়া তার ভালো লাগছে না এখন। এই তো রাত প্রায় 12:30। তুর্য বিকেলে বাবার সাথে অফিসে গিয়েছিল, কিন্তু বাবা সেই সন্ধ্যায় অফিসে শেষ করে বাসায় এসেছিল, তবে তুর্য এখনো আসেনি। চিন্তা হচ্ছে মেহেরের, মনে শুধু উল্টো পাল্টা চিন্তা ভাবনা আসছে, কোনো বিপদ হলো না তো। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 12টা পেরিয়ে 1-এ পৌঁছালো। তুর্যর এত লেট হচ্ছে দেখে ভয় পেল মেহের। ধীরে ধীরে সময় বাড়তে লাগলো, তুর্য ফিরল না। এক পর্যায়ে মেহের কেঁদেই ফেলল। কেঁদে দৌড়ে তহিদুল ইসলামকে তুর্যর কথা জানানোর জন্য দরজার কাছে আসতেই কিছু একটার সাথে ধাক্কা খেলো। মেহের সামনে তাকিয়ে দেখলো তুর্য, সাথে সাথে আরো জোরে কেঁদে দিল। তুর্য ভড়কে গেল, মেহেরকে রুমে নিয়ে আসলো। মেহেরের গালে হাত ডুবিয়ে দিয়ে বলল, কি হয়েছে মেহু, কাঁদছো কেন তুমি?
মেহের উত্তর দিল না, ওভাবেই কাঁদতে লাগলো। তুর্য এবার মেহেরকে জড়িয়ে ধরে, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে অষ্টাদশী? মেহের তুর্যকে শক্ত করে জড়িয়ে ধরে নাক টেনে বলল, আপনার জন্য আমার ভয় করছিল, এত দেরি হলো কেন আসতে আপনার? তুর্য মুচকি হেসে মেহেরের চুলের ভাঁজে চুমু খেয়ে বলল, এখন কাঁদছো কেন? মেহের তুর্যর বুকে মাথা গুঁজে বলল, ঠিক টাইমে বাসায় ফিরবেন। আচ্ছা, খেয়েছো? হ্যাঁ, বাবার সাথে খেয়েছি। বলতে গেলে বাবা জোর করে খাইয়েছে, না হয় আমি কি আপনাকে ছাড়া খাই নাকি? আমি খেয়ে এসছি। আচ্ছা। অতঃপর তুর্য মেহেরকে ছেড়ে দিল। দুজন ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। তুর্য মেহেরকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে শুয়ে আছে। মেহের মাথা উঁচু করে তুর্যর দিকে তাকিয়ে আছে। ড্রিম লাইটের আলোয় তুর্যর মুখটা খুব সুন্দর লাগছে। মেহের হাত বাড়িয়ে তুর্যর গাল স্পর্শ করলো। সাথে সাথেই তুর্য চোখ খুলে তাকালো, বলল, তুমি ঘুমাওনি? মেহের উত্তর দিল, না। কিছুক্ষণ পর ভালোবাসায় হারিয়ে গেল দুজন। ভোর রাতের দিকে দুজন ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলো। মেহের বলল, আপনাকে একটা জিনিস দেখাবো। কি? ভালোভাবে প্রস্তুত হন। বলেই মেহের উঠে ড্রয়ার থেকে কিছু একটা বের করে তুর্যর হাতে দিল। একটা সোনোগ্রাফি রিপোর্ট, যেখানে মেহের ও তুর্যর নাম লেখা। তুর্য রিপোর্টটা ভালোভাবে দেখে, একটা ঢোক গিলল। সে অবিশ্বাস্য গলায় বলল, এটা এটা তোমার? মেহেরের চোখে পানি টলমল। সে তুর্যর পাশে বসলো। তুর্যর হাত নিজের পেটে নিয়ে গিয়ে বলল, হ্যাঁ, এটা আমার, আর এখানে আপনার অংশ। তুর্য কিছুক্ষণ মেহেরের পেটের দিকে তাকিয়ে থাকলো। তার বিশ্বাস হচ্ছে না যে এখানে একটা ছোট্ট প্রাণ আছে। তুর্য বলল, তুমি হসপিটালে কখন গিয়েছিলে? আর তুমি শিওর তো? আমাদের বাসায় গিয়েছিলাম না পরশু, তখন আম্মু জিজ্ঞেস করছিল আমার পিরিয়ড হয়েছে কিনা। তখন আমার মনে পড়লো আসলেই আমার পিরিয়ড হয়নি। তো আম্মুকে বললাম, আম্মুই নিয়ে গেল। তো তুমি এখন আমাকে বলছো এতক্ষণ পর? বলতেই চেয়েছিলাম, আপনিই তো দেরি করে ফেললেন। তুর্য মেহেরের মুখ দু হাতে আঁচলে নিয়ে অসহায় কণ্ঠে বলল, মেহু, তুমি পারবে তো বেবিটাকে পৃথিবীতে আনতে? মেহের তুর্যের অবস্থা বুঝল। আসলে তুর্য ভয় পাচ্ছে। মেহের মুচকি হাসলো। তুর্য কপালে চুমু খেয়ে বলল, চিন্তা করবেন না, আমি পারবো। তুর্য কিছু বলল না, মেহেরকে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ পর বলল, মেহু, জানো তো আমি তোমার সাথে বিয়ের দিন তোমার বিরুদ্ধে কেন গিয়েছি? মেহের মুচকি হেসে বলল, আমাকে নিজের সাথে বেঁধে রাখার জন্য, তাই তো? তুর্য অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানলে? আমাদের বাসায় যখন গিয়েছিলাম তখন মিহি এসেছিল আমাদের বাসায়, ওই বলেছিল সব। ও আচ্ছা, জানোই তাহলে সব। একটা কথা জিজ্ঞেস করি? করো। আপনি আব্বুকে দেখলাম সেদিন বলছিলেন আপনার আম্মুর মৃত্যুর জন্য দায়ী আপনার আব্বু, এটা কেন বললেন? আব্বু বিজনেসের কাজে দেশের বাইরে যায়, তখন আম্মু অসুস্থ হয়ে পড়েন। আমিও তখন ছোট ছিলাম, অত বেশি বড় হইনি আমি। আম্মুর অবস্থা দেখে আব্বুকে বলেছিলাম দেশে আসতে, তবে আব্বু নিজের কাজ শেষ করেই দেশে আসলো। আম্মু তখন অসুস্থ ছিল, তখন আব্বুকে দেখার জন্য অপেক্ষা করত, না খেয়ে বসে থাকতো, আব্বুর জন্য চিন্তা করতো সারাদিন। আর যেহেতু আব্বু দেশে ফিরল, সেদিনই আব্বুকে দেখার পরপরই আম্মু আমাদের ছেড়ে চলে যায়। তাই আমি সবসময় আব্বুকেই দোষারোপ করি। ও আচ্ছা, থাক, কষ্ট পাবেন না। হ্যাঁ, তবে এখন আমার কোনো আফসোস নেই, আমি জিতেছি। প্রথমে এক অষ্টাদশীর প্রেমে পড়েছি এবং তাকেই বিয়ে করেছি। সামনে বাবা ডাকও শুনবো। আমার জীবনে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অষ্টাদশী। মেহের মুচকি হেসে বলল, সামনে 19 বছরে পা দেব, তখন কি বলে ডাকবেন? তুমি বুড়ি হয়ে গেলেও তুমি আমার কাছে সেই অষ্টাদশী থাকবে। ভালোবাসি অষ্টাদশী। মেহের তুর্যকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমিও ভালোবাসি আমার অনাগত সন্তানের বাবাকে। বলেই তুর্যর গালে ও কপালে চুমু খেলো। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।